করোনা যখন ছিল তখন সংসারে আমি 2 দিন খাইতে পাইনি। আকাশে ঘুড়ি বিক্রি করে আমি সংসার চালাইছি। আমি নিজে বাসায় ঘুড়ি বিক্রি করেছি এবং আমার হাজবেন্ড ওটা এনে দিত, আমি বাসা থেকে বিক্রি করতাম। কিন্তু আমার হাজবেন্ড যাই হোক বড় নারীর সাথে সম্পর্কের কারণে আমার সংসারটা নষ্ট হয়েছে। আমার ছেলেটার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম যে আমি আমার সংসারটাকে ধরে রাখবো, কেন আমার একটা সন্তান আছে, তার ভবিষ্যৎ আছে, তার বাবা তিনি, আমি মা। তো আমি চাই না যে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হোক। যখন দেখলাম যে আমার সংসারটা নষ্ট হয়ে গেল, বাবা আমার বাসায় প্রায় 1 বছর থাকলাম, যখন দেখলাম যে চাকরি বাকরি পাওয়া যাচ্ছে না ঠিক মতো, আর পাইলেও অসৎভাবে টাকা পয়সা ঘুষ খাওয়াতে হচ্ছে, আর আমার ফ্যামিলির পক্ষে ওটা সম্ভব ছিল না টাকা পয়সা ঘুষ খাওয়ানো। তো আমি নিজে থেকে উদ্যোগটা নিয়েছি যে আমি একটা ফাস্টফুডের কার্ট দিব, দোকান দিব, এবং আমি নিজেই সেটাতে বাসা থেকে জিনিস বানিয়ে আমি নিজে বিক্রি করব। যতটুকু আল্লাহ আমাকে দেয় রোজগার আমি অতটুকুই খাবো, সৎ পথে চলবো এবং খাবো। রাস্তাটার এই ফুটপাতেই শুরু হয়েছিল এক নতুন জীবনের গল্প। যে মেয়েটি আজ একজন সফল নারী উদ্যোক্তা, তার যাত্রা শুরু হয়েছিল এক অন্ধকার সময় থেকে। তার নাম রুবিনা খাতুন। রাজশাহীর এক সাধারণ পরিবারে জন্ম রুবিনার। বাবা ছিলেন রিক্সা চালক, সংসারে ছিল অভাব অনটন, কিন্তু স্বপ্নের ঘাটতি ছিল না। রুবিনা ছোটবেলা থেকেই বুঝেছিল মেয়েরা চাইলেই ভাগ্য গড়তে পারে। সময় গড়ালো, বিয়ে হলো, সংসার হলো, এক আদরের ছেলে সন্তানের জননী হলেন রুবিনা খাতুন। কিন্তু গল্পটা এখানেও থেমে থাকেনি। স্বামীর অবহেলা, মানসিক নির্যাতন আর সবশেষে সেই ভয়ঙ্কর শব্দ তালাক। 3 অক্ষরের সেই শব্দ যা ভেঙে দেয় এক নারীর পৃথিবী। কিন্তু রুবিনার মনোবলকে ভাঙতে পারেনি এই তালাক। ছেলেকে বুকে জড়িয়ে তিনি ফিরে আসেন বাবার বাড়ি। তখন তার কাছে ছিল না কোনো টাকা, ছিল না কোনো কাজ, শুধু ছিল অদম্য সাহস আর প্রচণ্ড রকম আত্মবিশ্বাস। রোদ, বৃষ্টি, ঝড়ঝঞ্ঝা, কুয়াশার ভেতরেও এই রুবিনা থেমে থাকেননি। একদিকে ছেলে মানুষ করার যন্ত্রণা, অন্যদিকে ফুডকার্টের যত দায় দায়িত্ব। গ্রাহকের হাসি ছিল তার প্রেরণার মূল চাবিকাঠি। ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করলো। আর সেই রুবিনা আপাকে, যিনি শুধু খাবার বিক্রি করেন না, বিক্রি করেন একজন সফল নারী উদ্যোক্তার অনুপ্রেরণা, যিনি হাজারো মানুষের কাছে এখন একজন আইডল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজ রুবিনা খাতুনের এই ফুডকার্ট শুধু একটি ব্যবসা নয়, এটা একটা নারীর জেদের প্রতীক। তিনি এখানে এমনভাবে এই পরিসরকে বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, যেন আরও কিছু মানুষের কর্মসংস্থান এখানে হয়। তিনি নিজে যেমন এগিয়েছেন, তেমনি তিনি চান অন্য মেয়েরাও উঠে দাঁড়াক। সমাজ এখনো অনেক প্রশ্ন তোলে, একা একজন ডিভোর্সি নারী কি একা বাঁচতে পারে? কিন্তু রুবিনা তার জীবনের উত্তর দিয়েছেন কর্মের মাধ্যমে। তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি একজন নারী, এবং একজন নারী নিজের ভেতরের শক্তিটা যদি একবার চিনতে পারে, তবে তাকে আর কোনো সমাজ বা অবিচার কখনো থামিয়ে রাখতে পারে না। রুবিনা একজন অর্ডিনারি নারী নন, তিনি একজন জীবন্ত প্রেরণা। বাংলাদেশের হাজারো নারী হৃদয়ে তিনি জ্বেলে দিয়েছেন আশার আলো। পারিবারিক বাধা, অর্থনৈতিক টানাপোড়েন, সামাজিক ব্যবস্থার বৈষম্য আর চারিদিকে নানান বাধা বিপত্তি অতিক্রম করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই রুবিনা খাতুন, যার ফলশ্রুতিতে আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা, যার উদাহরণ আমরা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন। রুবিনা খাতুনের এই অনুপ্রেরণামূলক উদ্যোগ হাজারো নারীকে অনুপ্রেরণা যোগায়, যেন এই বাংলার ঘরে ঘরে রুবিনার মতো হাজারো নারী রয়েছে যারা নির্যাতিত, অবহেলিত, যাদের দেখার কেউ নেই, যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। কিন্তু এই রুবিনা খাতুন এই সমস্ত বেড়াজাল ভেঙে বেরিয়ে এসে নিজেকে আত্মপ্রকাশ করেছেন একজন স্বনির্ভর নারী উদ্যোক্তা হিসাবে। রুবিনা খাতুন তার ফুডকার্টের সমস্ত দায় দায়িত্ব একাই সামলাচ্ছেন, পাশাপাশি তার বাবা মাও তাকে সাহায্য করে থাকেন সময়ে অসময়ে। বিকেল 4টা থেকে রাত্রি 10:30 থেকে 11টা পর্যন্ত চলে তার এই ফুডকার্টটি এখন সফল একটি ফাস্টফুড কর্নার, এবং রুবিনা নিজেও একজন সফল নারী উদ্যোক্তা।
তার এই ব্যবসায় তিনি সফলতার মুখ দেখেছেন এবং তিনি এই ব্যবসার পরিসরকে বাড়িয়ে আরও বড় জায়গায় নিয়ে যেতে চান। তো সুপ্রিয় দর্শক, আমরা এই ফুড কোর্টের খাবারগুলো টেস্ট করেছি, যা যথেষ্ট মানসম্পন্ন, হাইজিন মেনটেন করে তৈরি করা এবং ফুড গ্রেড হোমমেড, যেখানে আপনার ঝুঁকির কোনো জায়গা বা সুযোগ আপনি খুঁজে পাবেন না। প্রিয় দর্শক মণ্ডলী, দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্বাগত জানাই আজকের আমাদের একটি বিশেষ পর্ব পথে প্রান্তরে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহীর হরগ্রাম বাজার এলাকার টুলটুলি পাড়া মোড়ের উপরে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি ফুড কার্ট রাখা আছে। এটা হচ্ছে রুবিনা ফাস্টফুড কর্নার। তো এই ফাস্টফুড কর্নারের সফলতার পেছনে রয়েছে এক বেদনা বিধুর ইতিহাস। আজ আমরা জানতে ও দেখতে চলেছি এই রুবিনা ফাস্টফুড কর্নারেরই পেছনের গল্প। তো চলুন প্রিয় দর্শক, সাথে থাকুন, দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার পেছনে ফুড কার্টটি দাঁড়ানো রয়েছে এবং তার পাশে ওই পাশে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট দোকান রয়েছে এবং এই পাশে বসার যে জায়গাটুকু, মূলত এই জায়গাটুকু নিয়েই এই রুবিনা ফাস্টফুড কর্নারের যাত্রা শুরু। তো এই মুহূর্তে আমরা এই দোকানেরই স্বত্বাধিকারী অর্থাৎ মিস রুবিনা খাতুনকে আমরা আমাদের সঙ্গে বসিয়েছি। আমরা তার মুখ থেকে শুনবো এখানকার পেছনের গল্প ও ইতিহাস। আমরা সরাসরি এবার চলে যাচ্ছি মিস রুবিনা খাতুনের কাছে, তার মুখ থেকেই শুনবো আমরা তার এই সফলতার পেছনে যে গল্পটি লুকিয়ে আছে সেই গল্পটি। তো এই মুহূর্তে আমার ডান পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, তিনি একজন নারী উদ্যোক্তা। তো তিনি শুধুমাত্র নারী উদ্যোক্তাই নন, তিনি একজন সন্তানের জননী, সেই সাথে সাথে একজন সফল নারী উদ্যোক্তা। বেকারত্বের এই দুর্বিষহ সময়ের মধ্যে তিনি নারী হয়েও যে উদ্যোগ গ্রহণ করেছেন তা রীতিমতোই প্রশংসা পাওয়ার যোগ্য। তো এই মুহূর্তে তার এই সফলতার পেছনে যে গল্প রয়েছে সেই গল্পটি শুনতেই আমরা আজকে তার কাছে উপস্থিত হয়েছি। তো চলুন প্রিয় দর্শক, আমরা তার সঙ্গে কিছুক্ষণ কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপা, আপনার এই যে রুবিনা ফুড কর্নার, এটা যাত্রা শুরু কতদিন হলো? আমি দোকান দিয়েছি 3 মাস। 3 মাস, আচ্ছা। তো এর আগে আপনি কোনো ব্যবসা করতেন? জি, আগে আমার যখন সংসার ছিল, ওনার সাথে আমার বাসা থেকে আমি দোকানের যাবতীয় মাল করে দিতাম, উনি বেচে বিক্রি করতো। তো ওনার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পরে আমি ফ্যামিলি বাবা মার বাসায় চলে আসি এবং কি করব, চাকরি বাকরি ঠিকমতো পাই না, সেরকম স্যালারি নাই। তো আমার বাবু আছে ছোট্ট একটা 4 বছরের, ওনার ভবিষ্যৎ আছে, পড়াশোনার খরচ আছে, বাবাও রিক্সা চালায়, সেরকম উপার্জন হয় না। একটা ফ্যামিলিতে ভারসাম্য ধরেন একজনই। তো আমি কি করব তখন আমি নিজে ডিসিশন নিই যে আমি একটা ছোট্ট দোকান দিব। তো আল্লাহর রহমতে ফ্যামিলি মানছিল না, সাপোর্ট দিচ্ছিল না কেউ, নিজের সাহস নিয়ে আমি দোকানটা দিই। পরে ফ্যামিলি থেকে সাপোর্ট দেয়, এখন আমার বাবা আমাকে সাপোর্ট দেয়, আম্মু সাপোর্ট দেয়, আমার ফ্যামিলি থেকে আমাকে এখন সাপোর্ট দেয়। বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত বেচে বিক্রি করি, 1200 1500 এরকম বেচে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সুন্দর যে কাজটি আপনি শুরু করেছেন, এটার পেছনে আপনার হচ্ছে কোনো অনুপ্রেরণা আছে? মানে কাউকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন, এরকম কিছু আছে? আমাকে কেউ খাইতে দিবে না, দিলে একবার দিবে, দুবার দিবে, কিন্তু নিজের ভবিষ্যৎ, আমার ছেলের ভবিষ্যৎ করার জন্য আমি এই পথে নেমেছি। এবং আমি মনে করি কি যে সৎ পথে ইনকাম করলে, আমি যদি সৎ পথে ইনকাম করি তাহলে আমি মানে আল্লাহর কাছে এটা ঠিকভাবে চলাফেরা করব। কিন্তু বেসৎ পথে অনেক মানুষ হলো কাজকর্ম করে। তো আমি মনে করি কি আমি সৎ পথে ইনকাম করে আমার ছেলেটার ভবিষ্যৎ গড়বে এবং আমারও ভবিষ্যৎ আমি তৈরি করব। আচ্ছা, এই ব্যবসা শুরু সিদ্ধান্তটা কিভাবে নিয়েছিলেন, যে এই স্পেসিফিকভাবে এই কাজটাকে আপনি পূর্ব অভিজ্ঞতা ছিল আপনার করার? জি, আগে থেকে আমি মানে সবার মুখে শুনতাম এবং জানতাম যে ছেলে মানুষ মেয়ে মানুষদেরকে কমজোরি মনে করে, যে না একটা মেয়ে মানুষ মানে কি যে ওই ঘরের ভিতরে থাকবে, ওই পদ্মাশীলভাবে চলবে এবং ওই ঘরের ভিতরে বন্দি। কিন্তু আমরা কোনো অনেক মেয়েরা যে ডিভোর্স, তাদের ফ্যামিলির কারণে তারা হলো বাসার ভিতরে বন্দি থাকে বা আর একটা বিয়ে দিয়ে দেয়, তাদের ভবিষ্যৎ আরও নষ্ট হয়, তাদের ছেলেপেলে ভবিষ্যৎ নষ্ট হয়। তো আমি মনে করি কি যে এটা ভুল, কোনো মেয়েই ব্যর্থ না, প্রত্যেকটা নারী আমরা নিজ যে কোনো কর্ম করতে পারবো। প্রত্যেকটা নারীর পিছনে ভিতরে একটা না একটা অভিজ্ঞতা আছে, কারো পিছনে কম, কারো পিছনে বেশি। আমরা যদি নারীরা নিজে থেকে যে কোনো কর্ম যদি নিজে থেকে যদি করি, কোনো কর্মে আমাদের কাছে ছোট না। আমরা মনে করি কি যে সব কর্মে আমাদের কাছে বড়। এবং আমি মনে করি যে আপনাকে দেখে আরো 10 জন নারী হচ্ছে অনুপ্রাণিত হবেন এবং আরো নতুন কোনো কাজ এবং সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত হতে পারে। তো আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আমি আপনাকে করতে চাই, এই যে স্বামীর সংসার ছেড়ে আসলেন, তার সঙ্গে হচ্ছে বনিবানা হলো না, সেই জায়গা থেকে একটা
মোটামুটি রীতিমতো বিপর্যয়ের সময়ই বলা চলে, কঠিন সময় আপনি পার করেছেন। আমি আমার সংসার লাইফে আমি অনেক কষ্ট করছি। করোনা ভাইরাসের টাইমে, মানে করোনা যখন ছিল তখন সংসারে আমি 2 দিন খাইতে পাইনি। আকাশে ঘুড়ি উড়ে ঘুড়ি বিক্রি করে আমি সংসার চালাইছি। আমি নিজে বাসায় ঘুড়ি বিক্রি করেছি এবং আমার হাজবেন্ড ওটা আনে দিত, আমি বাসা থেকে বিক্রি করতাম। আচ্ছা। কিন্তু আমার হাজবেন্ড যাই হোক পর নারীর সাথে সম্পর্কের কারণে আমার সংসারটা নষ্ট হয়েছে। আমি আমার ছেলেটার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম যে আমি আমার সংসারটাকে ধরে রাখবো, আমি ধরে রাখবো, কেন আমার একটা সন্তান আছে, তার ভবিষ্যৎ আছে, তার বাবা তিনি, আমি মা। তো আমি চাই না যে আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হোক। যখন দেখলাম যে আমার সংসারটা নষ্ট হয়ে গেল, বাবা আমার বাসায় প্রায় 1-8 বছর থাকলাম, যখন দেখলাম যে চাকরি বাকরি পাওয়া যাচ্ছে না ঠিক মতো, আর পাইলেও অসৎভাবে টাকা পয়সা ঘুষ খাওয়াতে হচ্ছে, আর আমার ফ্যামিলির পক্ষে ওটা সম্ভব ছিল না টাকা পয়সা ঘুষ খাওয়ানো। তো আমি নিজে থেকে উদ্যোগটা নিয়েছি যে আমি একটা ফাস্টফুডের কার্ট দিব, দোকান দিব, এবং আমি নিজেই সেটাতে বাসা থেকে জিনিস বানিয়ে আমি নিজে বিক্রি করব। যতটুকু আল্লাহ আমাকে দেয় রোজগার, আমি অতটুকুই খাবো, সৎ পথে চলবো এবং খাবো আমার ভবিষ্যতের জন্য। তো এই জায়গাতে আমি আপনাকে আরো একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে সংসারটি ছেড়ে আসলেন, এরপরে তো হচ্ছে আপনার মাথার উপরে একটা ছায়া প্রয়োজন ছিল, তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি চাইলে নতুনভাবে সংসার বাঁধতে পারতেন, সেটা না করে হচ্ছে এই যে সিঙ্গেল মাদার, অ্যাজ এ সিঙ্গেল মাদার আপনি হচ্ছে স্বনির্ভর একজন নারীতে পরিণত হয়েছেন। এটার জন্য অনেক মনোবল এবং অনেক দৃঢ়তা প্রয়োজন, অনেক সাপোর্ট প্রয়োজন। সেই সাপোর্টটা আপনি পরিবারের কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন, কিন্তু এই যে এখন মানে এখনো আপনি সিঙ্গেল আছেন, এই সিঙ্গেল থাকার সিদ্ধান্তটা আসলে কোন দৃষ্টিকোণ থেকে নিয়েছেন? আমি সিঙ্গেল দৃষ্টিতে নিয়েছি, আমার ছেলে হয়েছে, একটা ভবিষ্যৎ তার জন্য আমি নিয়েছি। কিসের জন্য? যে আমি চাইলে বিয়ে করতে পারবো, কিন্তু আমার ছেলেটা, ওকে আমি জন্ম দিয়েছি এবং আমার ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট হবে। এর কারণ আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট না করার কারণে আমি এই ফাস্টফুডের দোকানটা দিয়েছি, এবং আমার ছেলেকে আমি চাই যে তাকে ভালো পড়াশোনা করাবো, তাকে চাকরি বাকরি করাবো, যেন আমার ছেলে বড় হয়ে যেন ন্যাম খাতি বা বলতে পারে তার মা যে না আর একটা বিয়ে করে নিয়েছে বা আর একটা সংসার করেছে, তার বাবা না হলে সে জিনিসটা করতে পেরেছে, আমিও তো চাইলে করতে পারবো, কিন্তু আমি সেটা চাইনি। আমার ছেলে ভবিষ্যতের কারণে আমি চাই যে একটা সংসারকে আমি আমার ছেলেকে নিয়ে আমি সংসার সারা জীবন আমি যতদিন পারবো আমার ছেলেটার ভবিষ্যৎ ভালো করার জন্য আমি এই সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি আমার ছেলেটাকে নিয়েই, যেন তিনি বড় হয়ে তার মানে পড়াশোনা করে চাকরি বাকরি করে যেন বড় হতে পারে, দেখাতে পারে যে না আমার মা একজন মানে সৎ এবং সৎভাবে আমাকে উপার্জন করে আমাকে খাওয়াইছে, চলাইছে, পড়াশোনা করাইছে, যেন আমার ছেলে যেন বলতে পারে সবার করে গর্ব কইরা যে না আমার মায়ের চরিত্র খারাপ ছিল না। আমার বাবার চরিত্র খারাপ হতে পারে কিন্তু আমার মায়ের চরিত্র খারাপ ছিল না। তো এই যে আমরা আপনার সঙ্গে কথা বলে যতটুকু জানলাম, সেই জায়গা থেকে আপনার যে সন্তান আছে সেই সন্তানের বাবা কি কোনো ভরণ পোষণ বা খরচ বাবদ কোনো কিছু দেয়, সাহায্য করে আপনাদের? না, আমাকে ডিভোর্স হয়ে গেছে, আমার ভরণ পোষক আমার বাবুকে দেখতে আসে না, এবং সন্তানের তো কিছু খরচ দেওয়া না, তারা কিচ্ছু দেয় না, তার ফ্যামিলি থেকেও দেয় না, এবং তিনিও কোনো ভরণ পোষক বা সন্তানের জন্য কোনো কিছু না, কোনো কিছু তিনি দেয় না, বা আমার দেলমুরের টাকাও তিনি দেয় নাই, আমিও কখনো আবদার করিনি, কেস করিনি। আমি চাই না যে যেটা একটা সংসারই যখন স্বনির্ভর হয়ে দাঁড়াতে চেয়েছে, জি, যে একটা সংসারই যখন আমার টিকে নেই তখন ওর টাকা দিয়ে আমি কি করব, দেলমুর দিয়ে কি করব? যে আমার সন্তানের বাবা আমার সন্তানকে ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, এবং আমাকে ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে আর একটা মেয়ের কারণে, আর একটা সম্পর্কের কারণে, তিনি তো যদি পারতো আমাদের দুইজনকে সাথে করে নিয়ে সারা জীবন কাটাতে পারতো। নুন ভাত তো খেয়েছি, এক টাইমে আছে যে নুন ভাত পান্তা ভাতও করোনার টাইমে খেয়েছি, অনেক কষ্ট করেছি, এবং আশেপাশে জিজ্ঞাসা করলে আপনি পারবেন যে আমি মেয়েটা কিরকম, কখনো খারাপ বা কখনো সংসারের প্রতি আমি কখনো খারাপ কোনো কিছু চাই না, যা চেয়েছি ভালোর জন্য, সংসারের সবসময় চাইছি যে আমার স্বামী আমার সংসার আমার ফ্যামিলি একসাথে থাকবো, খাবো, চলবো, কিন্তু উনি আর একটা মেয়ের কারণে যাই হোক সম্পর্কটা নষ্ট হয়েছে। আমি চাই না তিনি ভালো থাকুক, সবসময় আল্লাহর কাছে দোয়া করি তার সংসার নিয়ে তিনি ভালো থাকুক, আর আল্লাহর কাছে এতটুকুই প্রার্থনা, আমি দোয়া চাই যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, যতটুকু যে আল্লাহর কাছে এতটুকু আমার ছেলেটাকে যেন সুস্থ স্বাভাবিকভাবে যেন আমি বড় করতে পারি, শিক্ষা দিতে পারি, আর দেখাতে পারি যে হ্যাঁ একটা মাও পারে যে তার ছেলেকে শিক্ষা দিতে নিজের পায়ে দাঁড়িয়ে, কোনো অসৎ পথে না যেয়ে। তো সুপ্রিয় দর্শক, এই রুবিনা ফুড কার্টের পেছনে যে বেদনা বিদ্যুৎ ইতিহাসটি রয়েছে সেটি আপনারা তার মুখ থেকে শুনলেন। তো এরকম হাজারো রুবিনা খাতুন কিন্তু এই বাংলার ঘরে ঘরে আছে যারা ঠিক এরকমই ভুক্তভোগী। তো তাদের উদ্দেশ্যে আমি রুবিনা খাতুনের কাছে জানতে চাইবো যে তার মতো এরকম হাজারো ভুক্তভোগী এই বাংলারই ঘরে ঘরে কিন্তু আছেন, হয়তো প্রকাশিত অথবা প্রকাশিত নয়। তো সেই জায়গা থেকে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
আমার মতো অনেক মা বোন মেয়ে আছে যে বাংলার divorce- ঘরে ঘরে হাজারো অনেক আছে যে ডিভোর্স হয়ে গেছে, তারা ফ্যামিলির চাপে পড়ে বিয়ে করে নাই। অনেক মেয়ে আছে যে জান দেয়, আত্মহত্যা করে। অনেক মেয়ে আছে বাড়ি ছেড়ে চলে যায়, অন্য কাজকাম করে। তো এতটুকু উদ্যোগ নিব, আপনার ফ্যামিলির সাথে পরামর্শ করুন এবং উদ্যোগটা মানে বাড়ান। যে কোনো কাজ, আপনার কোনো কাজই কোনো কর্মই ছোট না। নিজেকে বড় করুন, নিজের ভিতরে যেই জিনিসটুকু আছে সূচনা তুইলা বাই করুন। আপনি যেরকম যে না চটপটি বেচতে পারবেন, ফুচকা বেচতে পারবেন, বা কোনো দোকান দিতে পারবেন, বা আপনি সেলাই মেশিন কি না আপনি টেলার্স দিতে পারেন। অনেক কর্ম আছে, কোনো কর্মে আমার কাছে ছোট না। প্রত্যেকটা মানুষেরই একটা অভিজ্ঞতা থাকে যে কাজে সে পারদর্শী আসলে থাকে। প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা ছেলের ভিতরে কোনো না কোনো একটা অভিজ্ঞতা। এখানে কিন্তু এই ব্যবসা শুরু করার পর থেকে এখন তিনি সফল। এই সফলতার পেছনে কিন্তু অনেক বেদনাযুক্ত একটা ইতিহাস আমরা শুনলাম। তো আপনি একটু আমাদের বলবেন যে এই ফুডকার্টের ব্যবসা শুরু করার জন্য যে পুঁজি প্রয়োজন হয়েছিল, কারণ আপনি যখন ছেড়ে আসছেন তখন তো আপনি নিঃস্ব অবস্থায় এসেছেন, যেহেতু অনেক কষ্ট করেছেন আপনি বললেন। তো এই জায়গাতে এটা শুরু করার জন্য যে পুঁজি, তারপরে হচ্ছে যে কাঁচামাল আপনার দরকার হয়েছে, এগুলা যোগান দিতে গিয়ে আপনার কি কি অসুবিধা হয়েছে? আমার মানে একটা মাস অনেক কষ্ট হয়েছে, মানে বলার সেটা সীমানা নাই। ফ্যামিলি থেকে এটা দিত না যে তুমি একটা মেয়ে মানুষ, আমি বাবা যতটুকু পারবো তোমাদেরকে নিয়ে সাথে করে খাবো। কিন্তু যতই হোক একটা হাত খরচা আছে প্রত্যেকটা মেয়ে, একটা ছেলে। আমার বাবুটা ধরেন প্রতিদিন 200-300 টাকা করে একটা বাবুর পিছনে খরচ যায়, আমার একটা এক্সট্রা একটা খরচ আছে। তো আমি যখন বাসায় বলি, আমার বাবা একজন রিক্সা চালক, তিনি দিনমজুরি, প্রতিদিন রিক্সা যতটুকু চালিয়ে নিয়ে আসে আমরা ওটা দিয়ে আমাদের সংসার এবং ফ্যামিলি চলে। এবং আদার্স খরচ, প্রত্যেকটা সংসার প্রত্যেকটা ফ্যামিলি আদার্স খরচ আছে। তো এটা মানে খরচ চালাতে লেগে হিমশিম খাচ্ছিল একটু। তো আমি পরে ভাবলাম যে নিজে থেকে আমি তো সবই পারি, তো বাসায় সব তৈরি করে এরকম আমি যদি একটা ভ্যান গাড়ি নিই, আমি তো দোকান নিয়ে আমার সামর্থ্য নাই। কেন দোকানে যদি আমি সালামি দিতে যাই 3-4 লাখ টাকা নিতে লাগলে সব কিছুতে 4-5 লাখ টাকা লাগবে। তো আমি কি করব? তো পরে আমার ফুপু, মিথ্যা বলবো না, আমার ফুপু ওনার কাছে যাই এবং বলি যে আমাকে কিছু টাকা ধার দাও। এখন উনি টাকা কিছু পাবে ধার, মানে উনি ব্যবসা করছেন আর দিচ্ছেন। জি, আমি ব্যবসা করছি এবং দিচ্ছি। এবং আমার এই যে যাবতীয় টেবিল চেয়ার এগুলো আমি কিছু ছিল না, আমার এগুলো কিছু ছিল না। আমি জাস্ট এই ভ্যান গাড়িটা 20,000 টাকা দিয়ে কিনা প্রথমে আমি অল্প অল্প করে চালু করি। ওই ফুপু কিছু দেয়, বাসা থেকে কিছু দেয়, এবং কিস্তির মাধ্যমে কিছু টাকা তুলি। দিন মানে কিস্তি আছে, দিন কিস্তি থেকে কিছু টাকা তুলে এই গাড়িটা 20,000 দিয়ে নিই। আর আদার্স যেই 20,000 টাকা মালপাতি লাগে ওগুলা নিই। পরে আস্তে আস্তে যখন ব্যবসাটা দেখি যে প্রথমে 500-700 হচ্ছিলো, প্রথমে 500, তারপর 600-700, এভাবে আস্তে আস্তে এখন 1500, 1600, 1700, ঠিক নাই 1800 এরকম হয়। মোটামুটি একটা এভারেজ লেভেলে দাঁড়িয়ে গেছে। জি, 1700, 1800, 1500 এরকম যায়, কোনোদিন কম কোনোদিন বেশি। আল্লাহর কাছে এটা শুকরিয়া আদায় করতে হবে। তো এই ব্যবসাকে কেন্দ্র করে আপনার স্বপ্নটা কি? আপনি এই ব্যবসাটাকে কতদূর নিয়ে যেতে চান? আমি চাই যে আমি এরকমই একটা আমি বড় দেখা ফাস্ট ফুডের আমি একটা মানে আমি দোকান দিব, বা আমার চেষ্টা আছে রূপ গাড়ি এটাই থাকবে। আমি যদি একটা রুম নিতে পারি, আমি বড় কইরা আমি অনেক টেবিল চেয়ার দিয়ে অনেক মানুষকে আমি খাওয়াইতে চাই এবং দেখাইতে চাই যে একটা নারী, কোনো নারী আমার পক্ষে ছোট না। ছোট দৃষ্টিতে যে দেখবে সে মানুষটা আমি মনে করি ছোট। অবশ্যই অবশ্যই কোনো নারী ছোট না, প্রত্যেকটা নারী আমি মনে করি যে তারা মা। একটা মা জন্ম দিয়েছে একটা মেয়েকে, সে মেয়েটা একদিন মা হবে, যেরকম আমি হয়েছি। তো কোনো দৃষ্টে আমি মনে করি যে কোনো দৃষ্টে ছোট না। প্রত্যেকটা কর্ম নিজ নিজ মানে সামর্থ্য অনুযায়ী সবারই মধ্যে একটা গুণ আছে, ত্যাগ আছে এবং সব কিছু আছে। এটাকে যদি ফুটে তুলে ধরতে পারি তাহলে নিজে সফল হব। তা আমি চাই যে আমার এই দোকানটা আমি বড় করে আরও টেবিল চেয়ার দিয়া আমি বড় করে করতে, যেন অনেক বড় আমার ছেলের ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ আছে, যেন আমি একটা আমার ছেলেকে মানে একটা আমি রুম করে দিতে পারি, আমি খাই পাইতে পারি, এরকম আমি কিছু চাই। এই মুহূর্তে আপনার ফুড কার্টে কি কি খাবার আপনি রাখছেন? আমি বার্গার, ফুচকা, চটপটি, লুডুস, পাস্তা, গুড়, প্রত্যেকটা খাবারই আপনি নিজে তৈরি করেন? জি, প্রত্যেকটা আমার আম্মু হেল্প করে আমাকে। আচ্ছা, আমার আম্মু হেল্প করে। এবং অভিজ্ঞতা ধরেন আমি বার্গারের যত রকমের আইটেম, ময় মশলা, ওগুলো সব আমার অভিজ্ঞতা। আমি আজ থেকে 5-6 বছর আগে মানে কোনো একটা মানুষ স্টেশনে বার্গার বেচছিল, তখন আমি ওনার দেখি এবং শুনেছিলাম। তো আজ থেকে 5-6 বছর আগে, তারপর থেকে আমি সব কিছু আইটেম আমি নিজে থেকে করি। এবং শাসলিক, ক্রিসপি, উইংস, এগুলো আমি যাবতীয় স্যুপ এগুলো সবই আমি পারি।
আচ্ছা, তো এরপরে হচ্ছে আপনার এই খাবারের আইটেম কি বাড়ানোর ইচ্ছে আছে? জি, আমার স্বপ্ন আছে যে গাড়িটাকে আমি বড় করবেন। জি, আমি চাই যে ক্রিসপি বেচবো, সাসলিক বেচবো, উইংস বেচবো। আচ্ছা, আপনি পড়াশোনা ছেড়েছেন কত বছর বয়সে? আমি পড়াশোনা ছেড়েছি আজ থেকে প্রায় 2020 সালে, 19 সালে। মানে কোন ক্লাসে ছেড়েছিলেন? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে, আর পরীক্ষা আমাকে মানে মানে আমার যে সংসার ছিল ওনা দিতে দেয় নাই। উনি ঠিকই দিয়েছে, পড়াশোনা করেছে, আমাকে পড়াশোনা করায় নাই। আচ্ছা, যাই হোক, আমি সেটা নিয়ে কি আপনার কোনো আফসোস রয়েছে যে আপনি পড়াশোনা করলে সামনে ভালো কিছু করতে পারতেন? আমি আফসোস তো প্রত্যেকটা মেয়েরই থাকে, পড়াশোনা হঠাৎ করে যদি বাদ চইলা যায় তাহলে তো আফসোস প্রত্যেকটা। যদি পড়াশোনা ঠিক মতো চালাইতাম তাহলে আমি আরও ভালো কিছু করতে পারতাম, আমার অভিজ্ঞতা আর ভালো কিছু হতো। তো যতটুকু করেছি, চেষ্টা করি যে আমি এদের পিছনে পড়াশোনাটা আমি চালাবো বা করব। এখনও চেষ্টা আছে আমার ভিতরে যে আমি মনে হয় পড়াশোনা চালু করব, কিন্তু মানে বাবুটার কারণে যে আমি চাই যে আমার যেটুকু এখন মানে আমার আদার্স খরচ বাবুটার পিছনে অনেক হয়ে যায়। যে ব্যবসা 1200-1300 টাকা বিক্রি হয়, এটা দিয়ে বাবুর খরচই হয়ে যায়, মানে লাভ থাকে না সেরকম। তো আমি চাই যদি আমার সেলটা বেশি ভালো হয় এবং আমার বাবুর খরচ দিয়ে যদি সেরকম ভালো ব্যবসা হয় বা ভবিষ্যতে যদি ভালো কিছু হয়, তাহলে আমি পড়াশোনা চালাবো বা করবো এরকম। আচ্ছা, এরকম ইচ্ছাও আপনি পোষণ করছেন। তো আপনি যেটা হতে পারেননি, আপনি আপনার সন্তানের মাধ্যমে কি সেই সফলতাটা দেখতে চান না? জি, অবশ্যই। আমার বাবুর জন্যই তো আমি এত বড় উদ্যোগ নিয়েছি, আমার ছেলেটার জন্য। না হলে তো আমি যদি পারতাম তাহলে আমি আর একটা বিয়ে করে সংসার ঠিক করে নিতে পারতাম, কিন্তু আমি তা তো করি নাই। আমার ছেলের ভবিষ্যৎ আছে এবং তাকে বড় করতে চাই, তাকে পড়াশোনা করতে চাই। তার পাশাপাশি আমি যদি তাকে পড়াশোনা করাই এবং আমিও যদি পড়াশোনা করি, তাহলে কি হবে যে মানে সামনের দিকে মানে মা এবং ছেলেরই ভবিষ্যৎটা আরও বেশি ভালো কিছু হবে। আমি এই ফুডের পাশাপাশি যদি আমিও বেশি পড়াশোনা করলে আমার ছেলেটার অভিজ্ঞতা হবে যে না, আমার মা কোনো কিছুতেই কম নাই। আমিও দেখাতে চাই যে প্রত্যেকটা নারীকে এবং ফ্যামিলিকে যে কোনো মেয়েই নিচের চোখে দেখবেন না বা ফ্যামিলি থেকে চাপ দিবেন না। তারা যদি পড়াশোনা করতে চায়, তারা যদি কোনো কর্ম করতে চায়, তাদেরকে করতে দিন, তাদেরকে স্বাধীন করুন এবং ঘরে নির্যাতন করেন না। অনেক মেয়ে আছে, ফ্যামিলি আছে যে হলো বাসায় নির্যাতন করতেছে, মারছে, মায়েরা হলো লটকে দিতেছে, ধামাচাপা দিয়ে দিচ্ছে। এখনকার নিউজ হচ্ছে কি এরকম। তো এতটুকুই সবাইকে বলবো যে আপনারা এসব নির্যাতন অত্যাচার করেন না। আপনাদের মেয়েদের ভিতরে গুণ থাকলে সেই গুণটা আপনারা দেখান, আপনারা তাদের মেয়েদের সাপোর্টটা নেন। কোনো মেয়েরা ছোট না, ছোট দৃষ্টির চোখে দেখলেও হবে না, তাদেরকে বড়ভাবে দেখেন এবং তাদেরকে সাধারণভাবে চলতে দেন। তো সুপ্রিয় দর্শক, এই রুবিনা ফুড কার্টের পেছনের যে ইতিহাস সেটা আপনারা এই রুবিনা খাতুনের মুখেই এতক্ষণ শুনলেন। তো এরকম হাজারো হাজারো রুবিনা আমাদের আশেপাশেই বিচরণ করছে, আমরা হয়তো দেখেও দেখি না, কিন্তু সেই জায়গা থেকে এই রুবিনা যে কাজটি করেছেন তা রীতিমতো প্রশংসা পাওয়ার যোগ্য এবং আমাদের সামনে তিনি একজন উদাহরণস্বরূপ। এবং আমি মনে করি এই বাংলারই নারী সমাজের কাছে তিনি একজন আদর্শ নারী উদ্যোক্তা হিসাবে সামনে এসেছেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দর্শক, আমরা রুবিনা ফাস্টফুড কর্নারের পাশ দিয়ে যাওয়ার সময় আমি এখানে কিছু সময় অপেক্ষা করেছিলাম এবং আমার পাশে এই মুহূর্তে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনি এখানে এই রুবিনা খাতুনেরই পরিচিত একজন মানুষ। আমি তার সঙ্গে কথা বলেছি এবং তাকে একটু অপেক্ষা করিয়েও দেখেছি এখানকার পেছনের যে গল্প, সেই গল্প তার কাছ থেকে আমরা একটু শুনবো বলে। তো আপু আমাদের জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করতেছেন, তো চলুন তার সঙ্গে একটু কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মিতু। মিতু আপু। তো মিতু আপু, আপনি এই রুবিনা ফুড কর্নারটিকে কতদিন যাবত দেখছেন? অনেকদিন, 4 মাসের মতোই। আচ্ছা, এই 3-4 মাসে আপনি কি ওনাকে অনেক আগে থেকে চেনেন? 3-4 মাসে আসলে ওর সাথে আমার এক ফ্রেন্ডের মাধ্যম দিয়ে পরিচয়। জি। তো ফার্স্ট টাইম আসছিলাম ওর এইখানে, তো ওইখান থেকে ওর সাথে মূলত পরিচয়, কথা বলা, সেখান থেকেই চিনা। আচ্ছা, তো এই রুবিনা আপা যে জীবন যুদ্ধে সামনে আগাচ্ছেন এবং সফল একজন নারী উদ্যোক্তা বলে আমি মনে করছি। তো আপনার ঠিক এই রুবিনা আপার মতোই যে নারীগুলো আছে তাদের উদ্দেশ্যে আপনার দিক থেকে একজন নারী হিসাবে কি বলা আছে? এটাই চাওয়া যে কখনো কোনো নিজেকে কখনো ছোট করে দেখা উচিত না। যেটাই হোক, যেটাই লাইভে যেটাই আসুক না কেন, যেটাই ঘটুক না কেন, এটা তো আসলে ঘটারই আছে বা ঘটবে। তো ওইখান থেকে আমার মূলত যে তুমি নিজে থেকে যদি আগাতে চাও, তোমার সফলতা যতদূর যাবে তুমি ততদূর তোমার সফলতা আগাবে, এতটুকু। আচ্ছা, একটা সংসার ভেঙে যাওয়া মানেই কিন্তু আসলে সবকিছু ভেঙে যাওয়া না।
না, আমি যেটা মনে করি যে যেখান থেকে ভেঙেছে সেখান থেকে কিন্তু শুরু করা সেখান থেকে সম্ভব। শুরু করা যায় সম্ভব। তো দর্শক, মিতু আপুকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে আমরা রুবিনা আপার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাচ্ছি। তিনি যেন তার এই ব্যবসার সাফল্যকে আরো সামনে নিয়ে যেতে পারেন এবং এই ব্যবসার পরিসর আরো বৃদ্ধি করতে পারেন এবং তার জীবনে সচ্ছলতা, শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। তো প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্যচিত্রে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।